আমি এটা দেখলাম যে অং সান সুকি বলেন, মিয়ানমারের সামরিক জান্তাই বলেন, বা এই যে বর্মী জনগণই বলেন, সবাই রোহিঙ্গাদের বিরুদ্ধে। তারা আসলে রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক হিসাবে মেনে নিতে চায় না। পৃথিবীর কোন দেশে শরণার্থী ঢুকলে পুরা ফিরে এসছে? আর জাতিসংঘের ব্যর্থতার লিস্ট কিন্তু খুবই লম্বা। এটা সাকিব আলী ভাই আমার চেয়ে অনেক বেশি জানে। জাতিসংঘ যত জায়গায় সার্থকতা অর্জন করেছে, ব্যর্থতার 4 গুণ জায়গায় হয়েছে। কোন জায়গায় সার্থক হয়েছে? চায়নাও তো আন্তরিক না রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে। এখন বার্মা একদম রিয়মান হয়ে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। উনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে পরিস্থিতি কিন্তু অনেকটা অন্যরকম ধারণ করেছেন। বার্মা এক কতটা ইফেক্টিভলি কাজ করবে আমি ঠিক জানি না, আমার মনে হয় না। তো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসছেন অ্যান্টনিও গুতেরেস, আমি ওনার আগমনকে মোবারকবাদ জানাই। আমি আশা করি যে উনি একটি ব্যবস্থা নেবেন। দেখুন, আমি একটি কথা বলি, আজকে এখানে সাকিব আলী ভাই আছেন, হু ওয়াজ ইন ফরেন সার্ভিস। আমি একটি বই পড়েছিলাম, এটা হলো কামরুদ্দিন সাহেবের। উনি পাকিস্তান আমলে হুসেইন শহীদ সরওয়ার্দী যখন 1956 সালে পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কামরুদ্দিন সাহেব বার্মাতে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন, যেটাকে আমরা এখন মিয়ানমার বলি। তো উনি এই বার্মাতে তার দূতাওয়ালির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে তিনি বইটি লিখেছিলেন। সেই বইটি আমার কাছে কপি আছে, আমি এটা পড়েছি, মানে আদ্যপান্ত পড়েছি বইটা। আমি বার্মা সম্পর্কে, বার্মার প্রশাসন সম্পর্কে, আমি মিলিটারি জান্তার যে প্রভাব, সেই সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে। তো সেই থেকে আর এখন যে হালচাল দেখছি, এবং এই যে রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হলো তাদেরকে, এবং শুধু শুধু যে বের করা তা নয়, এথনিক ক্লিনসিং, কিলিং, লুটিং, বার্নিং সবকিছু, এবং এক ধরনের জেনোসাইড করে বের করে দেওয়া। সেখানে কিন্তু ডাইরেক্ট অংশগ্রহণ করেছিল বার্মার এই জান্তা সামরিক বাহিনী প্লাস বৌদ্ধিস্ট মংকরা, এবং তার সাথে যুক্ত হয়েছেন বার্মার যে সরাসরি সরকার। আমি যদি এই জায়গায় বলি, আপনারা দেখে থাকবেন যে অং সান সুকি যখন তিনি যে প্রাইম মিনিস্টার ছিলেন, তাও না, কি যেন ওনার স্টেট হেড না কি যেন ওনার ডেজিগনেশনটা ছিল, আমার মনে নাই। শি ওয়াজ জাস্ট লাইক দ্য প্রাইম মিনিস্টার, বাট নামটা প্রাইম মিনিস্টার ছিল না। শি ওয়াজ রিপ্রেজেন্টিং মিয়ানমার। এবং উনাকে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে নিয়ে যাওয়া হলো, উনি যখন সাক্ষ্য দিলেন এই এথনিক ক্লেন্সিং এর উপরে, যে রোহিঙ্গাদেরকে যে কিভাবে বের করা হলো এবং তাদেরকে কিভাবে হত্যা করা হলো, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, তাদের শিশুদেরকেও হত্যা করা হলো, তখন অং সান সুকি সেখানে বক্তব্য দিলেন, সাক্ষ্য দিলেন। এবং আমি খুব মর্মাহত হলাম যে উনি যেই সামরিক বাহিনী অং সান সুকিকে হাউস অ্যারেস্ট করে রাখলো, কনফাইন করে রাখলো বহু বছর, এবং তাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, and she had been a long time fighter for democracy to be established in Burma. উনি তার বাহিনীকে, ওনার বার্মার বাহিনীকে অর্থাৎ সামরিক জান্তাকে উনি সমর্থন করে বসলেন সরাসরি। এটা আমাকে খুব শক, আই ওয়াজ ভেরি মাচ শকড। তার যে আর্গুমেন্ট শুনলাম, আমি খুবই দুঃখিত বোধ করলাম। সুতরাং আমি এটা দেখলাম যে অং সান সুকি বলেন, মিয়ানমারের সামরিক জান্তাই বলেন, বা এই যে বর্মী জনগণই বলেন, সবাই রোহিঙ্গাদের বিরুদ্ধে। তারা আসলে রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক হিসাবে মেনে নিতে চায় না। অথচ দেখেন, বার্মা যখন স্বাধীনতার যুদ্ধ করে 1948 সনে বার্মা স্বাধীন হয়, এবং সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন এই অং সান সুকির বাবা জেনারেল অং সান, উনি, এবং জাপানের সাহায্য নিয়ে ব্রিটিশদের তাড়িয়েছিলেন। সেইখানে কিন্তু রোহিঙ্গা অনেক নেতা অং সানকে সহযোগিতা করেছিলেন, সেটাও কিন্তু অং সান সুকি মনে করেননি। তাদেরকে ফরেনার হিসেবে ট্রিট করে, তাদেরকে বাইরে থেকে আসা লোক হিসেবে ট্রিট করে। একদম এই যদি হয় মিয়ানমারের সেন্টিমেন্ট, তাহলে সেই জায়গায় তারা এই সেন্টিমেন্টের উপরে নির্ভর করেই তারা 1.3 মিলিয়ন এই রোহিঙ্গা পিপলকে তারা বাংলাদেশে পুশ করে দিল। এবং আমরা কিভাবে আশা করি, এর আগেও জাতিসংঘের মান্যবর সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন, এর আগেও এসেছিলেন, এবং ওনাকে রিসিভ করেছিলেন। সেই সময় প্রটোকল দিয়েছিলেন আমার রুমমেট, আমার বড় ভাই আব্দুল মান্নান, পরে উনি ছিলেন স্বাস্থ্য সচিব হয়েছিলেন, তখন উনি চিটাগাং ডিভিশনাল কমিশনার ছিলেন। আমি সবকিছুই শুনেছি। আসলে খুব যে একটা আমি আশা, যে খুব বড় ধরনের আশা আমি করি না, নিরাশ না হলেও আমি খুব বড় ধরনের আশা কিন্তু এই জায়গায় করছি না, যে উনি এসছেন এবং প্রায় 2 লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন অ্যান্টনিও গুতেরেস, এবং সেখানে আমাদের চিফ এক্সিকিউটিভ ছিলেন
যিনি আমাদের যে এখন ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রফেসর ডক্টর ইউনূস, সবকিছুই ঠিক আছে, দৃশ্য খুবই সুন্দর, কিন্তু ইফেক্টিভলি কতটা কার্যকরী হবে আমি জানি না। আসলে তো সত্যিকার অর্থে আমেরিকা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তো একটা পাও দিবেন না আমেরিকার বাইরে। এখন আমেরিকান গভর্নমেন্ট কতটা আগ্রহী বা কতটা এই রোহিঙ্গা প্রবলেম সলভ করার ক্ষেত্রে কতটা মানে আন্তরিক, সে বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আমার তো মনে হয় যে কতটা আমার তো মনে হয় খুব একটা আন্তরিক না। আগে 45 না 46 টাকা ডেলি পার হেড দিত, এখন তো সেটা কমে বোধ 24 টাকা এসছে এই রোহিঙ্গাদেরকে। এখন দেখুন একটা দেশ, আমি এই কথা আজকে স্পষ্ট করে বলি যে এখানে স্যার এসছেন, স্যারের নামটা আমি খুব পুরোপুরি পড়তে পারছি না, ডক্টর মঞ্জু চৌধুরী, ডক্টর মঞ্জুর চৌধুরী স্যার এসছেন, আমাদের সাকিব আলী ভাই এসছেন। আমি একটা কথা খুব বিনয়ের সঙ্গে বলি, আমারও তো অভিজ্ঞতা নাই, তবু একটা কথা বলি, পৃথিবীর কোন দেশে শরণার্থী ঢুকলে পুরা ফিরে এসছে? আর জাতিসংঘের ব্যর্থতার লিস্ট কিন্তু খুবই লম্বা, এটা সাকিব আলী ভাই আমার চেয়ে অনেক বেশি জানেন। জাতিসংঘ যত জায়গায় সার্থকতা অর্জন করেছে, ব্যর্থতা 4 গুণ জায়গায় হয়েছে। কোন জায়গায় সার্থক হয়েছে? সুতরাং আমি যেটা বলি, মানে সরকার যেটা বলছে যে মানে এক ধরনের সফলতা মনে করছে যে উনি অনেক ব্যস্ততার মধ্যে বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গাদের সাথে সময় কাটিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, এই ধরনের এটাকে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের সাফল্য মনে করছে, সেটা আপনি হলে তো খুবই ভালো, হলে তো আমার চেয়ে বেশি আনন্দিত কেউ হবে না। আপনি বলেন তো, আমি তা প্রায় 13 লক্ষ বাড়তি লোক আমি জায়গা দিয়ে দিলাম। আমি এই কথাটা আজকে স্পষ্ট করে বলি যে বাংলাদেশের রাজনৈতিক জীবনে স্বাধীনতার পরে রাজনৈতিক যে কয়েকটা 2-4টা যে বড় ভুল হয়েছে, এর মধ্যে সবচেয়ে একটা বড় ভুল হলো এই রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া। দে আর ইউজিং আওয়ার কোস্টাল এরিয়াস, they are using our soil territory, they are using our space, they are using our house, they are getting our facilities, healthcare, etc. আপনি বুঝতে পারেন না, বাংলাদেশ জিওগ্রাফিক্যালি একটা ছোট দেশ, 55,126 বর্গ মাইলের একটা দেশ, সেইখানে প্রায় 13.5 লক্ষ এখন রোহিঙ্গা আছে বর্তমানে। এবং তাদের ব্রিডিং রেট কত জানেন? বার্থ রেট সাংঘাতিক ভাবে। এভরিডে ইউ আর এক্স্যাক্টলি গেটিং দ্য সাউন্ড অফ দ্য নিউ বর্ন বেবি ফ্রম দ্য হাউস অফ এভরি ক্যাম্প। তাইলে এই যে ডেমোগ্রাফি বাড়ছে, এবং একটা সময়ে যদি আমাদের কোস্টাল এরিয়া ব্যাহত হয়ে যায় এদের হাতে, আমি কিন্তু আশ্চর্য হবে না। সুতরাং অত্যন্ত অদূরদর্শী সিদ্ধান্ত হয়েছে এই রোহিঙ্গাদের জায়গা দেওয়া। মানবিক মূল্যবোধ বা মানবিকতা, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হিউম্যানিটি সব দেখালে আপনি কি আপনার জাতি সর্বনাশ করে আপনি হিউম্যানিটি দেখাবেন? কই, ভারত তো জায়গা দিল না, দিয়েছে কি? এখন চায়নার সাথে হলো আপনার মিয়ানমারের দারুণ সম্পর্ক। আমি মনে করি সাউথ এশিয়ান পলিটিক্সে জিওপলিটিক্যালি যদি আপনি ভাবেন, তাহলে চায়নার সাথে মিয়ানমারের সবচেয়ে বড় সম্পর্ক, যার জন্য আমেরিকা এখানে আপনার করে কি যেন বলে, বার্মা অ্যাক্ট করে কিচ্ছু করতে পারছে না, বিকজ অফ চায়না। তো সুতরাং চায়নাও তো আন্তরিক না রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে। এখন বার্মা একদম রিয়মান হয়ে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। উনি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে পরিস্থিতি কিন্তু অনেকটা অন্যরকম ধারণ করেছেন। বার্মা অ্যাক্ট কতটা ইফেক্টিভলি কাজ করবে আমি ঠিক জানি না, আমার মনে হয় না। তো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসছেন অ্যান্টোনিও গুতেরেস, আমি ওনার আগমনকে মোবারকবাদ জানাই। আমি আশা করি যে উনি একটি ব্যবস্থা নেবেন। এক সময় যে 65-এর ওয়ারে একটা ক্লক তৈরি হয়েছিল, যেটা হলো পাঞ্জাবের উপর পাকিস্তান ইন্ডিয়া চাপ প্রয়োগ করেছিল পশ্চিমবঙ্গ লাহোরকে দখল করার জন্য, এবং এটার পাল্টা আক্রমণ হিসাবে পাকিস্তান রান অফ কাচ দখল করে নেয়। এটা আমাদের সাকিব আলী ভাই ভালো জানবেন। এবং গুজরাটের ভিতরে ঢুকে আপনি 13টা থানা ভারতের দখল করে নিয়েছিল। তখন কিন্তু একটা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, সম্ভবত ড্যাগ হ্যামারশোল্ড, উনি তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, তখন যে হ্যারল্ড উইলসনকে রিকোয়েস্ট করেছিলেন যে বিষয়টা মীমাংসা করে দেন, উনি এসে মীমাংসা করে দিয়েছিলেন। এখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, বর্তমান সেক্রেটারি অ্যান্টোনিও গুতেরেস, কাকে এই ধরনের বিশ্ববরেণ্য নেতা পাবেন যে বাংলাদেশের রোহিঙ্গা সংকট এসে সমাধান করে দিবেন ওভারনাইট? আই ডোন্ট নো। আমি নিরাশ না হলেও খুব যে আশাবাদী তা না, আমার একটা বয়স রয়েছে। আই ক্যান জাজ দ্য ম্যাটার এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন প্রিভেলিং ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন রিজিওনাল পলিটিক্স। থ্যাংক ইউ ভেরি মাচ।